আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম অবশেষে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে। 2025 সালের 27 জুলাই প্রকাশিত এই বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানের উদ্দেশ্য পরিকল্পিতভাবে বেসামরিক জীবন ধ্বংস এবং সরকার পরিচালিত দুর্ভিক্ষ সৃষ্টির চিত্র। যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া, এমনকি তার সঙ্গে যারা বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। প্রায় 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস তাদের সামরিক শক্তি অনেকাংশে ধরে রেখেছে, সেই সাথে প্রশাসনিক কাঠামোর একাংশও ধরে রেখেছে। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে গোপন নগদ ভিত্তিক পদ্ধতিতে হামাস এখনো তাদের প্রায় 30,000 কর্মচারীর বেতন পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে। ঘাঁটির একটি ফেসবুক পোস্টে জানানো হয় সে সময় সেখানে হতাহতের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া, সেই সঙ্গে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালির পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেভাবে রাজনৈতিক মারপ্যাচে বিশ্বাসঘাতকতার শিকার গাজা, ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম অবশেষে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে। 2025 সালের 27 জুলাই প্রকাশিত এই বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বেসামরিক জীবন ধ্বংস এবং সরকার পরিচালিত দুর্ভিক্ষ সৃষ্টির চিত্র। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম অবশেষে গাজায়, তবে এত গুরুত্বপূর্ণ এক অভিযোগ আনতে সংস্থাটির প্রায় 2 বছর সময় নেওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দেরি শুধু দুঃখজনক নয়, বরং এটি এমন এক রাজনীতি প্রভাবিত সিদ্ধান্ত গ্রহণের নমুনা যা ইসরায়েলি যুদ্ধাপরাধকে টিকিয়ে রাখতে অবদান রেখেছে। প্রতিবেদনের তাৎপর্য দ্বিগুণ এই কারণে যে এটি কোনো বিদেশি সংগঠন নয়, বরং ইসরায়েলি একটি মানবাধিকার সংস্থার নিজ দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ অভিযোগ। বিশ্বব্যাপী গণমাধ্যমের এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও প্রশ্ন রয়েছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বা মানবাধিকার সংগঠনগুলোর বারবারের সতর্কতা ও প্রতিবেদন এতদিন ধরে কেন উপেক্ষিত হলো? গাজার ভেতর থেকে বারবার গণহত্যা, শিশু হত্যা, পরিকল্পিত দুর্ভিক্ষের খবর এলেও পশ্চিমা গণমাধ্যম ও একাডেমিক মহল তেমন মনোযোগ দেয়নি। 1948 সালের তানতুরার হত্যাকাণ্ড, 1982 সালে লেবাননের সাবরা ও শাতিলাই গণহত্যা এবং 2002 সালে জেনিনের ঘটনাও প্রথমে ফিলিস্তিনি ভাষ্যে অস্বীকৃতি ছিল। বহু সময় পরে কোনো ইসরায়েলি বা পশ্চিম প্রতিষ্ঠান তা স্বীকার করলে কেবল আন্তর্জাতিক গুরুত্ব পায়। প্রশ্ন উঠছে, বিতসেলেমের এই স্বীকৃতি পেতে এত দেরি হলো কেন? ইসরায়েলি সংস্থাগুলো রয়েছে হিব্রু ভাষা ও সামরিক তথ্যের বিশেষ প্রবেশাধিকার, ফলে গণহত্যার মতো বিষয় নির্ধারণে তাদের দেরি হওয়ার কথা নয়। রাশিয়াকে কঠোর হুঁশিয়ারির নিষেধাজ্ঞা ট্রাম্পের। যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া, এমনকি তার সঙ্গে যারা বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ও মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে। শীর্ষ পর্যায়ের আলোচনায় দুই নেতা একমত হয়েছেন কিনা হোয়াইট হাউসে এই বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব ভালো সম্ভাবনা রয়েছে, তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনা সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি জারি করে ক্রেমলিন। একজন পররাষ্ট্রনীতি সহকারী বলেন, মস্কোতে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষ একটি সংকেত বিনিময় করেছে।
এখনো যেভাবে কর্মীদের বেতন দিচ্ছে হামাস, প্রায় 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস তাদের সামরিক ও শক্তি অনেকাংশে ধরে রেখেছে, সেই সঙ্গে প্রশাসনিক কাঠামোর একাংশও ধরে রেখেছে। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে গোপন নগদ ভিত্তিক পদ্ধতিতে হামাস এখনো তাদের প্রায় 30,000 কর্মচারীর বেতন পরিশোধ করেছে। এ পর্যন্ত 3 জন সরকারি কর্মচারীর বিবিসিকে নিশ্চিত করেছে তারা সম্প্রতি প্রায় $300 করে পেয়েছেন। যুদ্ধপূর্ব সময়ে তারা যে বেতন পেতেন তার তুলনায় এটি একটি সামান্য অংশ। তবে তীব্র মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটের কারণে তাদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় গাজায় এই বেতন সংগ্রহ এক দুঃসাহসিক কাজ। প্রাপকরা সাধারণত একটি এনক্রিপ্টেড বার্তা পান নিজের বা স্ত্রীর মোবাইলে, যেখানে বলা হয় নির্দিষ্ট সময়ে এক বন্ধুর সঙ্গে চা খেতে দেখা করতে। সেই চা সঙ্গী একজন পুরুষ বা নারী, যিনি চুপিসারে একটি খাম হাতে দিয়ে দ্রুত সরে যান। হামাসের ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিবার যখন বেতন আনতে যাই স্ত্রীর সঙ্গে বিদায় জানিয়ে যাই, কারণ জানি ফেরত নাও আসতে পারি। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় জারি হল লকডাউন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে। ঘাঁটির একটি ফেসবুক পোস্টে জানানো হয় সে সময় সেখানে হতাহতের খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কতজন আহত বা নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ঘাঁটিটি আটলান্টা শহর থেকে প্রায় 386 কিলোমিটার দূরে অবস্থিত। লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো অ্যাসোসিয়েটেড প্রেসের এপি বলেন, আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সক্রিয় বন্দুকধারীর অস্তিত্ব নিশ্চিত করতে পারি। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক সদস্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে আশপাশের স্কুলগুলো সতর্কতামূলক লকডাউনের আওতায় আনা হয়েছে। এফবিআই এর আটলান্টা অফিস থেকে জানানো হয়েছে তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং হামলা স্থলে এখনো পরিস্থিতি সক্রিয় রয়েছে। ট্রাম্প নীতির কড়া বিরোধিতা, ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া, সেই সঙ্গে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে দেশটি। এছাড়া মস্কো অভিযোগ করেছে ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছেন। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবার 6 আগস্ট ভারতীয় পণ্য আরও 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। বাড়তি 25%র ফলে আগামী 27 আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পেসকভের বক্তব্যে কোথাও সরাসরি ভারতের নাম উল্লেখ করা না হলেও ভ্লাদিমির পুতিনের দেশ যে ট্রাম্পের শুল্ক বানের বিরুদ্ধে নয়াদিল্লির পাশে দাঁড়াচ্ছে তা স্পষ্ট। খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে মির্জা ফখরুল। খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা দমে যায়নি, কখনো মাথা নত করেনি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করে তুলতে চাই। মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে। এ সময় দেশ ফ্যাসিবাদের পতন ও নির্বাচনের সময় ঘোষণা অর্জনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব।